জানেন কি, আজ যেখানে দক্ষিণেশ্বর মন্দির বিরাজ করছে সেখানে এই মন্দির তৈরি হওয়ার কথাই ছিল না। কারণ রানী রাসমণি গঙ্গার ওপারে বালি ও উত্তরপাড়ার দিকে জমি খুঁজছিলেন। সেই সময় এই অঞ্চলে জমিদারদের সহযোগিতা পাননি রানী রাসমণি। উঁচু দরেও পাওয়া যাচ্ছিল না মনপসন্দ জমি। রানীর দরকার ছিল প্রায় 50 বিঘা জমি। এত জমি দিয়ে হবে কি? শুনেই জমিদাররা সন্দেহের চোখে দেখতে শুরু করলো রানীমাকে। আপন জমিদারিতে বেপারার রানীকে এত বড় জায়গা জুড়ে মন্দির দিলে তাদের জাত যাবে যে। গঙ্গা পারে এত সুন্দর এত বড় মন্দির তৈরি হবে, তা হয় কি করে? না কুচু জমিদারদের বাগে না আনতে পেরে বাধ্য হয়ে রানী রাসমণি গঙ্গার পূর্ব পারে উত্তর 24 পরগনার দিকে জমির খোঁজ শুরু করলেন। তখন এইসব অঞ্চলে ছিল বড় বড় বাগান বাড়ি, দেশি বাবুদের জুট মিল, কলকারখানা। তখন দক্ষিণেশ্বর অঞ্চলের সঙ্গে কলকাতার মানুষের যাতায়াত আজকের দিনের মতো ছিল না। এই অঞ্চলে সামান্য কয়েকটা ঘর ছিল। জানেন কি এই অঞ্চলের নাম দক্ষিণেশ্বর হলো কিভাবে? বলছি। বহুকাল আগে এখানকার বান রাজা স্বপ্নাদেশ পেয়ে একটি শিবলিঙ্গের সন্ধান পান। সেই শিবলিঙ্গ উদ্ধার করে সেখানে মন্দির তৈরি করেন তিনি। বঙ্গের দক্ষিণ ভাগে এই শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল, ফলে মন্দিরের নাম পড়ে যায় দক্ষিণেশ্বর। কিন্তু দক্ষিণেশ্বরের আদি নাম কিন্তু দক্ষিণেশ্বর ছিল না। বলা হয় এই জায়গার নাম ছিল শোনিতপুর, অনেকে বলেন সম্বলপুর। রানী রাসমণি হন্যে হয়ে যখন জমি খুঁজে পাচ্ছেন না মনের মতো, তখন বর্তমানে যেখানে এখন দক্ষিণেশ্বর আছে, এই জমির হদিশ পান রানী রাসমণি। সামনের ভাগ এখন যেখানে সিংহদুয়ার আছে, যেখান থেকে আমরা দক্ষিণেশ্বরের দিকে মন্দিরের দিকে প্রবেশ করি, এই অঞ্চলটা সেই সময় এক সাহেবের বাগান বাড়ি ছিল। সাহেবের নাম ছিল জন হেস্টিংস। গঙ্গা তীরে সুন্দর এক কুঠি বাড়িতে তিনি বাস করতেন। হঠাৎ তার ইচ্ছে হলো তিনি জুট মিল তৈরি করবেন, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি আনতে হবে, তাই দেশে পাওয়া যায় না। তিনি পাড়ি দিলেন বিদেশে। রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এরপর এই যে 54.5 বিঘা জমি, এই জমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে 42,500 টাকায় রানী রাসমণি কিনে নেন। এই 42,500 টাকা সেই সময় কিন্তু অনেক টাকা। আজকের দিনে মনে করতে পারেন প্রায় 10-20 কোটি টাকা হতে পারে, কিংবা তার থেকেও বেশি। তখন এই জমি ছিল আশপাশ থেকে একটু উঁচু, ঢিবির মতন। শাস্ত্রীয় মতে যাকে বলা হয় কচ্ছপের পিঠের মতন, যা খুবই শুভ বলে মনে হয়েছিল রানী রাসমণির। তখন এই জমির পূর্ব দিকে ছিল কাশীনাথ চৌধুরীর জমি, দক্ষিণ দিকে ছিল জেমস হেস্টিংস এর একটি কারখানা, উত্তর দিকে ছিল সরকারি বারুদখানা। জমি কেনার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। প্রথম দিকে মন্দির নির্মাণে সাহায্য করেছিলেন রানীর বড় জামাই রামচন্দ্র দাস। পরে রানীর তৃতীয় জামাই মথুরমোহন বিশ্বাস এই মন্দিরের দায়িত্ব পালন করেছিলেন, অর্থাৎ মন্দির নির্মাণ তিনি অনেকটাই দেখাশোনা করতেন। ম্যাকিন্টশ অ্যান্ড বার্ন কোম্পানিকে এই মন্দির, তার পার্শ্ববর্তী উদ্যান এবং ঘাট নির্মাণের স্কেচ করার এবং এই মন্দিরটা তৈরি করার দায়িত্ব দেওয়া হলো। নানাবিধ বাধা বিপত্তির মাঝে 1847 থেকে 1855-এর মধ্যে দীর্ঘ 8 বছরের প্রচেষ্টায় এই সুবিশাল মন্দির তৈরি হয়েছিল। যখন এই মন্দির তৈরি হয় তখন অবশ্য এখন গঙ্গার পাড়ের যে আমরা শিব মন্দিরগুলো দেখতে পাই সেগুলো কিন্তু ছিল না, এগুলো পরে তৈরি হয়েছে। এবং নবরত্ন শৈলীর যে বিশাল মন্দির, সেই মন্দির নির্মাণে তৎকালীন খরচ হয়েছিল 9,25,000 টাকা। মন্দির তৈরির সময় রানীমাকে বহুবিধ বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। একদিকে চলছে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ, আর তার একই সঙ্গে চলছে রানীর বাড়িতে দেবী প্রতিমা গড়ার কাজ। দেবী প্রতিমা যাতে নষ্ট না হয় তার জন্য প্রথমে এটিকে রাখা হয়েছিল একটি কাঠের বাক্সে। হঠাৎই এক রাতে রানীমার স্বপ্নে আসেন ভবতারিণী। তিনি বলেন, আমাকে আর কতদিন এই কাঠের বাক্সে বন্দি করে রাখবি? এই বাক্স খুলে দে, আমার বড় কষ্ট হচ্ছে। মা কালীর এই রূপ দেখে ভয়ে ঘুম ভেঙে যায় রানী রাসমণির। দৌড়ে গিয়ে তিনি কাঠের বাক্স খুলে দিলেন। অবাক হয়ে তিনি দেখতে পান গরমে যেভাবে মানুষ ঘেমে ওঠে, প্রতিমার মুখ থেকে একইভাবে ঘাম ঝরে পড়ছিল। এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন রাজবাড়ির সকলে। রানীমা তড়িঘড়ি পূর্ণিমার দিন মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করে দিলেন। কিন্তু মন্দিরে দেবী এসেছেন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা কিন্তু হয়নি। এখন যেভাবে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো, সেইভাবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এত সুবিশাল মন্দির আর জাগ্রত কালীর প্রতিমা, তা সত্ত্বেও কিন্তু তৎকালীন গোড়া ব্রাহ্মণ সমাজ এই মন্দিরে পুজো করতে চাচ্ছিল না। রানী রাসমণিকে তারা রীতিমতো হ্যাঁটা করে যাচ্ছিল। জমিদার হলে কি হবে, যাতে শূদ্র, তার উপর বিধবা, ওই মন্দিরে পুজো করলে তো জাত চলে যাবে তাদের। আজ যে মন্দিরে
জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মায়ের কাছে এসে মাথা ঠেকায়, সেই মন্দির তৎকালীন ব্রাহ্মণ সমাজের কাছে ছিল অচ্ছুত। এমনকি রানীমার গুরু এবং তার নিজস্ব রাজপুরোহিত এই মন্দিরে পুজো অর্চনা করতে রাজি হয়নি, নিত্য পুজো দিতে হবে। ফলে রামকুমার চট্টোপাধ্যায় বিধান দিলেন, যদি কোনো ব্রাহ্মণকে এই মন্দির দান করে দেওয়া যায়, তাহলে ব্রাহ্মণের মন্দিরে পূজা অর্চনা করতে কারো আর সমস্যা হবে না। রামকুমার বাবুর বিধানের তৎকালীন ব্রাহ্মণ সমাজ খুবই বিরোধিতা করেছিল। তারা কিছুতেই শূদ্রাণীর মন্দির প্রতিষ্ঠা পায় তাতে রাজি ছিল না। তথাপি রানীমা লক্ষ্যে অবিচল। অবশেষে রামকুমার চট্টোপাধ্যায় তার ছোট ভাই গদাধরকে সঙ্গে নিয়ে চলে এলেন দক্ষিণেশ্বরে। এই গদাধর পরবর্তীকালে রামকৃষ্ণ হয়ে জগৎজেরা খ্যাতি পেয়েছিলেন। রানীমার ইচ্ছে অনুযায়ী 1855 খ্রিস্টাব্দের 31শে মে বৃহস্পতিবার স্নান যাত্রার দিন ঠিক হলো। এই দিনই মন্দির প্রতিষ্ঠার কাজ হয়েছিল। মন্দির প্রতিষ্ঠা মানে আজকে যাকে প্রাণ প্রতিষ্ঠা বলি আমরা, সেই ধরনের কিছু একটা আর কি। মন্দির প্রতিষ্ঠা করার দিন রানীমার ব্রাহ্মণ ভোজন, মন্দিরে সংকীর্তন এবং নানান কর্মকাণ্ডে খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। আর সবচেয়ে আশ্চর্য কি জানেন, যারা দুদিন আগে পর্যন্ত মন্দিরে পৌরোহিত্য করতে রাজি হয়নি, সেই ব্রাহ্মণরা পেট পুড়ে 2 হাত ভরে রানীমার দেওয়া সামগ্রী গ্রহণ করেছিল। রানীমার অদম্য জেদের কাছে সেদিন হার মেনেছিল গোঁড়া ব্রাহ্মণ সমাজ। মন্দির প্রতিষ্ঠার দিন দক্ষিণেশ্বর গ্রামে আগমন হয়েছিল কয়েক লক্ষ মানুষের। যেসব ব্রাহ্মণরা এসেছিল তারা একেবারে দেখে আশ্চর্য। ক্ষীরের সাগর তৈরি হয়েছে, একেবারে পাহাড় প্রমাণ ভাত রান্না হয়েছে, সেই রকম আরো অনেক কিছুর আয়োজন হয়েছিল। নবরত্ন শৈলীর এই বিশাল মন্দির দেখে সেদিন আশ্চর্য মনে গেছিল তারা, কারণ কলকাতায় সেই সময় একটিও এত বড় মন্দির ছিল না। এই মন্দির সেই সময় কোনো ঐতিহাসিক মন্দির ছিল না, এই মন্দির ছিল না কোনো শক্তিপীঠ। রানী রাসমণি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসের জন্যই এই মন্দির জগৎজোড়া খ্যাতি লাভ করেছিল। এ কথা বললে একটুও বাড়তি কথা বলা হয় না। লোকমুখে দক্ষিণেশ্বরের কালীকে ভবতারিণী বলা হলেও মন্দিরের দেবীর নাম লিপিবদ্ধ রয়েছে শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী, অথচ ভবতারিণী দেবীর কোনো উল্লেখই নেই। বিষয়টি বেশ ধোঁয়াশা মনে হলেও এর ব্যাখ্যা হিসেবে বলা যায়, শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজে যেহেতু দেবীকে ভবতারিণী মানতেন, সেই কারণেই সময়ের সঙ্গে সঙ্গে ভবতারিণী রূপের কথা লোকমুখে প্রচলিত হয়ে যায়। তবে এখনও এই দেবালয়ের সকল আমন্ত্রণ পত্রে থাকে শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী জয়তু। বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস বা কোনো অলৌকিক ঘটনা যা এই ভিডিওতে উল্লেখ নেই, এমন কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারো। ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে ফের হাজির হব পরবর্তী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। रण 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 ता